আমাদের একটা দুর্ভাগ্য যে এটাও আমরা দেখতে হচ্ছে। হিউম্যান জবের থেকে জন্ম নিয়েছে, তবে ঠিক কিন্তু এটা আমরা দেখে আসছি যে তার যে রাইট, সেই রাইটগুলো হলো হচ্ছে। এখানে আমরা জানি যে এখানে এই দিনটি 1948 রাষ্ট্রসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর এটাকে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এবং কিন্তু আনুষ্ঠানিকভাবে মানে ভারতবর্ষে সেটা অনুষ্ঠিত হয়েছে 1950 সালে। এবং রাষ্ট্রসংঘের যতগুলো তাদের সদস্য দেশ আছে তাদেরকে বলা হয়েছে 10ই ডিসেম্বরকে যেন তাদের এই দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করে। এবং এখানে বলা হয়েছে যে মেইন যে আজকের যে এই দিনটা মানবাধিকার যে দিবস আমরা পালন করি, তার মেইন যে উদ্দেশ্য সেইগুলো হচ্ছে আমার যে সাংবিধানিক যে মৌলিক অধিকার সেইগুলো সম্পর্কে মানুষকে জানানো। অনেকে আমরা জানি না, কিন্তু এখানে বিস্তারিত আলোচনা হয়েছে সাম্যের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার সেটাও আছে। এবং সাংবিধানিক উপায়ে তার প্রতিকারের অধিকার, মানে সেই অধিকার আমাদের এই আইনিতেও সেই রক্ষা কবচ কিন্তু আমাদের মধ্যে আছে। আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমাদের সেগুলো অলরেডি বর্ণনা করা হয়েছে। 1993 থেকে এই আইন লাগু হলেও আমাদের পূর্বতন সরকার কিন্তু ত্রিপুরাতে সেটা লাগু করেন। যখন এই বিষয়ে যখন কেস করা হলো সুপ্রিম কোর্টের আদেশে 2016-তে এখানে এই আমাদের এই যে কমিশন সেটা শুরু হয়। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যে ওনার যে দূরদর্শী চিন্তাভাবনা, কিছুদিন আগে 1 জুলাই 2024-এ যে নতুন ফৌজদারি আইন, সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটসকে স্ট্রেংথেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন, তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো যাতে আইনের মাধ্যমে, এই যে আইনের যে রক্ষা কবচ তার দ্বারা সুরক্ষিত হয়। আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনারা এই আমল যে সংস্কার হয়েছে তাতে করে বিশেষ করে শিশু এবং নারী তাদের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধ হয় এই আইনের ধারায় কিন্তু সেগুলো সুরক্ষিত হয়। এই যে নতুন 3টি ফৌজদারি আইন আমি যেগুলো বললাম, তার সাথে আমাদের ভারতীয় নাগরিক সুরক্ষা যে সংহিতা 173 ধারার মধ্যে যে কোনো নাগরিক কোথাও যে কোনো জায়গা থেকে সে এফআইআর করতে পারবে। এমন না যে পার্টিকুলার একটা জায়গায় গিয়ে ওই জায়গার ওই পুলিশ যে তার পুলিশ স্টেশন আছে সেই জায়গায় থাকলেই করতে হবে, সে যে কোনো জায়গা থেকে আপনি এফআইআর করতে পারবেন। এবং শুধু তাই না, এই আইনে পুলিশ বেআইনিভাবে যদি কোনো তার সম্পত্তি থাকে সেগুলো বাজেয়াপ্ত করার ক্ষমতা তাদের এই আইনের মধ্যে দেওয়া হয়। শুধু তাই নয়, যদি 7 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে উইদিন 60 ডেজের মধ্যে, এবং বিচার শেষ করতে হবে 30 দিনের মধ্যে। আমি এগুলো বললাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে আজকে হিউম্যান রাইটস নিয়ে আমরা কথা বলছি, সেগুলোতে কিভাবে আরো শক্তিশালী করা যায় তার যে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে রাখলাম। তাছাড়া যারা অনেক সময় দেখা যায় যে কোর্টে যাওয়ার পর দেখা গেল সাক্ষী আজকে আছে, কালকের থেকে সাক্ষী দিতে চায় না। এই সাক্ষীর সুরক্ষার জন্য এই আইনে তার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে আজকে আমরা এখানে আলোচনা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা পুরো বিষয়ে বলা হয়েছে যে বসুধৈব কুটুম্বকম, যে ওয়ান আর্থ, আমরা ওয়ান ফিউচার, আর আমরা ওয়ান ফ্যামিলি, এই যে বিষয় সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের আমাদের ডিএনএতে আছে। কিন্তু তারপরেও আমরা কিন্তু ডেভিয়েট করি, আমরা মাঝে মাঝে ডেভিয়েশন আমরা দেখি যে যখনই একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন ঠিক আছে, কিন্তু হিউম্যান বিইং হিসাবে যে ডারউইনের যে মতবাদ যে মানে একজন আরেকজনকে চাপিয়ে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেই বিষয়টা যখন দাঁড়ায় তখনই এই ধরনের হিউম্যান রাইটসের প্রবলেম দাঁড়ায়, আমি যতটুকু বুঝি আর কি। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে
আমাদের চিন্তা করতে হবে যে আমার যে নর্মাল যে থিঙ্কিং প্রসেস, যে কোনটা ঠিক কোনটা বেঠিক, আমি নর্মাল ওয়েতে চলবো না অ্যাবনর্মাল ওয়েতে চলবো। যখন অ্যাবনর্মাল কন্ডিশনে আমরা দাঁড়াই তখনই হিউম্যান রাইটসের যে বিষয় সেটা কিন্তু আমরা দেখি, সেটা সামনে চলে আসে। স্থিতিশীল নয়। একমাত্র ভারতবর্ষেই ডেমোক্রেসি হ্যাজ বিন পারফেক্টেড বিকজ দেয়ার ইজ অ্যাডমিনিস্ট্রেশন অফ ল। এখানে আইন মেনে চলা হয়, জনগণের অধিকার সুরক্ষিত আছে। জনগণের অধিকার সুরক্ষিত থাকাতে এখানে গণতান্ত্রিক পদ্ধতি পারফেক্টেড হয়ে গেছে। আজকে এত বছর আমরা 1947 সালে স্বাধীনতা পেয়েছি, তার থেকে আজ পর্যন্ত আমাদের স্বাধীনতায় কোনো ঘা আসেনি। কিন্তু আমাদের আশেপাশে প্রত্যেকটা স্টেটে দেখুন, চারদিকে প্রতিটি কান্ট্রিতে, কান্ট্রি স্টেট করলে আমরা স্টেট শ্যাল বি আন্ডারস্টুড অ্যাজ দি কান্ট্রি, আশেপাশে যখন বলবো। আর যেহেতু আমাদের এটা ফেডারেশন অফ স্টেটস, আমরা এখানে স্টেট এবং কান্ট্রি আমরা আলাদাভাবে বলছি, সম্পূর্ণ দেশ এবং রাজ্যগুলি এই হিসাবে বলছি। তো আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে প্রথম এবং দ্বিতীয় দুটি, বাকি সমস্ত যুদ্ধ বিগ্রহ তো সারা পৃথিবীতে মানুষে মানুষের বিদ্রোহ, মানুষে মানুষের বিক্ষোভ, মানুষে মানুষের হত্যা অত্যাচার, এটা কিন্তু মানব সভ্যতার শুরু থেকেই কিন্তু এটা চলে আসছে। এবং এই যুদ্ধ বিগ্রহ এবং নরহত্যা, এই দুটো সবচেয়ে বেশি ভয়ঙ্করভাবে হয়েছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর নরহত্যা এবং তৎপরবর্তী যে সম্পদ ধ্বংস যেভাবে হয়েছে, এর পরবর্তীতে সমস্ত জাতীয় নেতাগণ সমস্ত পৃথিবী জুড়ে তারা ভাবলো যে আমাদের এমন কিছু করা দরকার যে মানুষে মানুষে যাতে আর এরকম হত্যালীলা না হয়, এবং সার্বিকভাবে মানুষের অধিকারগুলোকে যাতে ইরেসপেক্টিভ অফ দি নেশন, দি রিলিজিয়ন, জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্বিশেষে সারা পৃথিবীব্যাপী কিছু অধিকারকে, সেটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 আমরা দিয়েছি। আপনারা দেখবেন এই ফোল্ডারের মধ্যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বাংলায় করা আছে, ইংরেজিতে আছে। তারপর হিউম্যান রাইটস প্রোটেকশন অফ হিউম্যান রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার, আমরা প্রত্যেকে বেঁচে থাকতে চাই। আর স্বাধীনতার অধিকার, স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। আমার কাছে আমার মনে পড়ে যে রঙ্গলাল রায়ের কবিতাটা, স্বাধীনতাহীনতা একে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বড় কে পরিবে পায়, হে কে পরিবে পায়। আর বড় বেশি বাড়িয়ে আপনি তো এই যে স্বাধীনতা, এটা প্রত্যেকটা মানুষের কিন্তু একেবারে অন্তর থেকে এই অধিকারের কথা প্রতিটি মানুষের মধ্যে বিদ্যমান। তো আমরা স্বাধীনভাবে থাকতে চাই, আমরা আমাদের জীবন নিয়ে থাকতে চাই, আমরা অন্যের সঙ্গে ইকুয়ালিটি, সাম্যতা, অন্যের যে ব্যবহার হবে, তিনিদাস সাহেব বলেছেন যে অন্যের প্রতি যে ব্যবহার করা হবে, অর্থাৎ আমরা সবাই সমান, রাইট টু ইকুয়ালিটি as contemplated in Article 14 of the Constitution। তো আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এই সমস্ত অধিকারগুলো সম্পর্কে বলা আছে। তারপর হচ্ছে ডিগনিটি, মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই, এই ডিগনিটিটা। এখন এটা এই সম্পর্কে যদি বলতে যাই, আমাদের পরম্পরা রয়েছে, যেই পরম্পরাতে বলা হয় যে আমরা সকলকে নিয়েই শান্তিতে থাকতে চাই। সৃজন্তু বিশ্বে অমৃতেস্য পুত্রা, আমরা সকলেই অমৃতের সন্তান, আমরা সকলেই বেঁচে থাকতে চাই। লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচো এবং বাঁচতে দাও, সকলকে বাঁচতে দাও। বাঁচাটা কীভাবে? বাঁচাটা উইথ ডিগনিটি, উইথ ইকুয়ালিটি, যার জন্য এই ভারতবর্ষেই সম্ভব হয়েছে যে আজমল কাসবের বিচারের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে, যে বিচারের পদ্ধতিতে তাকে তো গুলি করে মেরে দিতে পারত। এখন দেখুন কি হচ্ছে, অনেক দেশে পৃথিবীতে যে যাকে খুশি গুলি করে মেরে দিচ্ছে, একটা গুলি তো ফট করে টিকা দাঁড়িয়ে দিলে শেষ, একটা প্রাণ চলে গেল। কিন্তু এই দেশে এটা সম্ভব নয়।